ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 18 ডিসেম্বর। আজকে আমাদের গন্তব্য ছিল ডালকোলা, আমার মায়ের মামার ছেলের বিয়ে। এবার যারা এর আগের ব্লগগুলো দেখেছো তারা জানো যে আমাদের আগেও একটা বিয়ে বাড়ি ছিল ভাগলপুর। তো সেখানে আমরা 4 জনেই গেছিলাম, মানে আমরা বাড়ির সদস্য সবাই। কিন্তু এখানে খালি আমি আমার মায়ে গেছিলাম। আমি আর আমার মা শুধু একা যাইনি। প্রথমে আমরা আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়িতে যাই, দেন আমার মামার বাড়ি মামা মামি ভাই সবাই আমরা একসাথে তারপরে বিয়ে বাড়িতে যাই, মানে ডালকোলাতে। চলো, পৌঁছে গেছি আমার মামার বাড়ি। এখান থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম যাবো আমরা বিয়ে বাড়ি, মানে ডালকোলা। ছোটো থেকে এই জায়গাটা আমার খুব ফেভারিট। এই জায়গাটা বলতে কি, এই বাড়িটা আমার খুব ফেভারিট। এই বাড়ির লোকজন, মানে মামা মামি ভাই, এদেরকে আমার খুব ভালো লাগে। মানে বলতে গেলে আমার নিজের মা বাবার মতো। বর্তমানে এখন আমার মা বাবার পর যদি মা বাবার মতো কাউকে ফিল হয় সেটা হলো আমার মামা মামি। ছোটোবেলায় আমরা একটা ছড়া পড়েছি মামার বাড়ি নিয়ে। ছড়াটা আমার ঠিকঠাক এখন মনে নেই, পুরোটা হয়তো বলতেও পারবো না, কিন্তু এখানে মামিকে নিয়ে যেভাবে বলা হয়েছে, আমার মামি কিন্তু মোটেও সেরকম নয়। খুবই একটা মিষ্টি একটা বউ, খুবই কিউট একদম। এই যে ঢুকতে ঢুকতে এক মুখ হাসি নিয়ে যে বউটি হাসলো সেটি আমার মামি। এখন এরকম লাগছে কারণ সকাল থেকে অনেক কাজ টাজ থাকে, রান্না বান্না থাকে, তেমন এরকম একটু পর সাজন দিবে, দেখবে আরও সুন্দর লাগবে দেখতে। আর এটা হচ্ছে আমার ভাই, একমাত্র বদমাস ভাই। তারপরে আমার ছাদে চলে আসে। আসলে ভীষণ ঠান্ডা, তো আর ভেতরটা না প্রচণ্ড ঠান্ডা, তাহলে রোদে চলে আসে। রোদে এসে দেখতে পারি আমার মামি এতদিন চাষ করেছে ফুলের, সেই ফুলের চাষের যে ফল বেরিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। ফুলগুলো দারুণ একটা কাজ করেছে, কিন্তু এত সুন্দর লাগছে। চন্দ্রমল্লিকা গাছগুলো একদম পুরো ভরে একদম ফুটে আছে। আর এখানে জবাগুলো দেখো, লাল জবাগুলো একদম থোকা হয়ে আছে। প্রথমে তো দেখে ভাবতে পারি এটা জবা ফুল, মা বললো যে এটা জবা ফুল, দেখতে একদম থোকা হয়ে আছে। আসলে আমার মামি না প্রত্যেকদিন গাছে জল দেয়, প্রত্যেকদিন খুঁটিয়ে যেরকম আমার মা গাছ খুব ভালোবাসে, তেমন আমার মামিও প্রত্যেক দিন গাছে জল দেবে। প্রত্যেকদিন গাছ না দেখলে তাদের ঘুমই ভাঙে না, গাছ না দেখলে তাদের ঘুম পায় না, এরকম অবস্থা। রোদটা এত আরাম লাগে যে আমি রোদেই বসে থেকে যাই। আর বাড়ি থেকে একটা মেহেন্দির কোণ এনেছিলাম, কারণ আগে যে বিয়ে বাড়িতে গেছিলাম সেখানে মা আর মামিকে শুধু পরিয়ে দিয়েছিলাম, আমি পড়ার সময় পাইনি। তাই বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম যদি সময় পাই তাহলে অবশ্যই মেহেন্দিটা পরবই। তো একটু সময় পেয়েছি, একটু কুশ করে মেহেন্দিটা পরে নিয়েছি। এখানে দেখতে দেখতে ঘড়ির কাঁটায় বেঁচে গেছে 1:40। এখন আমাদের বেরোনোর সময়, খাওয়া দাওয়া করে সব কিছু ফিটফাট করে আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আসলে সময় কত তাড়াতাড়ি গড়িয়ে চলে যায় না। এই বছরটাই দেখো, মনে হচ্ছে না এই শুরু হলো, এই শেষ হয়ে গেল। দেখতে দেখতে ডিসেম্বর মাসটাও শেষের দোরগোড়ায়। আর আমি এখানে মেহেন্দি পরে কিচ্ছু করতে পারছিলাম না। জ্যাকেটটা আমার মা পরিয়ে দিয়েছিল, এখানে মামি ডিও লাগাচ্ছিল, তো আমাকেও ডিও লাগিয়ে দিতে বললাম। এখান থেকে যাওয়াটা নিয়ে আমাদের একটু চিন্তা হচ্ছিল, কারণ যদি ডাইরেক্ট বাস পাই স্টেট তাহলে তো খুব ভালো হয়, আর যদি না পাই তাহলে যেতে অনেক রাত হয়ে যাবে। বাড়ি থেকে একটু তেল দিয়ে এসেছিলাম, কারণ উঠায় তাহলে সুবিধা হবে বাসে। আমার না বেশিক্ষণ মেহেন্দি রাখতে না ভালো লাগে না, মেহেন্দিটা পরতেই ভালো লাগে, কিন্তু রাখাটা আমার কাছে খুবই একটা বিরক্তিকর জিনিস। কপাল ভালো যে আমরা পেয়ে গেছিলাম স্টেট, একদম যেখানে বাস দাঁড়াবে সেখানে আমরাও নামবো। বাসে ওঠার 10-15 মিনিট পরে মেহেন্দিটা আমি উঠিয়ে দিই, কারণ এত গরম লাগছিল, এত কড়া রৌদ্র, আর মেহেন্দিটা আমার একদম পুরো ঘেমে গেছিলো, তাই জন্য আরও বেশি বিরক্ত লাগছিল। বাস থেকে নেমে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ অলরেডি সন্ধে হয়ে যায়। তারপরে আমি রেডি হয়ে একদম বিয়ে বাড়ি থেকে পৌঁছাই। আর যেহেতু আজকে বউ ভাত, অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু হবে, বিয়ে আগে হয়ে গেছে, বিয়ে আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তো ঝটপট রেডি হয়ে আমরা চলে যাই অনুষ্ঠানে। যেখানে আমরা ছিলাম সেখান থেকে পায়ে হেঁটে কিছুটা ডিস্টেন্সেই হলো বিয়ে বাড়িটা। আসলে মায়ের এক মামার ছেলের বিয়ে, আমরা ছিলাম আরেক মামার বাড়িতে, কারণ বিয়ে বাড়িতে আমরা দেরি করে পৌঁছেছি বলে সব লাগেজ টাগেজ রেখে আবার বিয়ে বাড়িতে আসা অনেক চাপের ছিল। তো আমরা সেখান থেকে রেডি হয়ে একবারে বিয়ে বাড়িতে যাই। কিছুটা হাঁটার পর আমরা পৌঁছে গেছি একদম বিয়েবাড়ি ঢোকার একদম গেটের সামনে। এখানে আলো দিয়ে রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছিল, এবং যাদের বিয়ে তাদের ফটোশ্যুটের একটা ক্লিপ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছিল। বাইরের ডেকোরেশনটাও বিভিন্ন ফুল দিয়ে এত অপূর্ব করেছিল, পুরোটা দেখতে খুবই সুন্দর লাগছিল। যেহেতু আমাদের আসতে অনেকটাই লেট হয়, তাই অনেক লোক বিয়ে বাড়িতে চলে আসে, তারপরে আমরা এসে পৌঁছাই। তাই আমি প্রথমে বউয়ের মুখই দেখতে পাইনি, মা আর মামি উঠেছিল, কিন্তু আমি ওই জায়গাটাতে উঠিনি। তারপরে কিছুটা ফাঁকা হওয়ার পর দুজনেরই মুখ দেখা যায়। এই যে এনারা হচ্ছেন আজকের মেন হিরো হিরোইন, যাদের জন্য আজকে এত অনুষ্ঠান। বিয়েতে আমরা থাকতে পারিনি, বিয়েতে থাকার খুব ইচ্ছা ছিল, যেহেতু আমরা ওখানেও গেছিলাম ভাগলপুরে, আবার এখানে দুটো বিয়ে একসাথে অ্যাটেন্ড করা সম্ভব হয়নি। এটা আমার একটা ছোট্ট একটা বোন, ও কাঁদে না, ও একটু বিরক্ত হয়ে গেলে বা ওর গায়ে একটু কেউ হাত দিলে ওখানে চিৎকার করে।
এই উপরের সাজানো ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে আমার, বিশেষ করে ঝাড়বাতিটা। ফোনে অতটাও সুন্দর আসেনি, কিন্তু রিয়েলে দেখতে খুব সুন্দর। আর শীত তো একটু শীত পড়ছিল, আদারওয়াইজ খুব সুন্দর দেখতে প্যান্ডেলটা। শীতের দিন যত বেশি রাত বাড়ে তত বেশি শীতও বাড়ে। তাই আর দেরি না করে আমরা চলে যাই খাওয়ার দিকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু গল্প টল্প করে চলে আসি আমরা যেখানে আজ রাত থাকবো, মানে যেখানে আমরা উঠেছিলাম সেখানে। আর এখানে এসে দেখি আমার তখনও মেহেন্দির কালারটা আসেনি, আসতে দেরি লাগবে, আজকে রাতটা পেরোলে কালারটা চলে আসবে। দেন সবাই এত গল্পে মজে যায় এতদিন পর দেখা হওয়ার পর, তো রাতটা একটু বেড়ে গেছিলো। এটা তারপরের দিন খুব সকালের ভিডিও। আসলে যখন আমরা এসেছিলাম তখন রাত হয়ে গেছিলো, ফলে আমরা ফুলের বাগানটা দেখতে পাইনি যে বাড়িতে ছিলাম, মানে আমার মায়ের আরেক মামার বাড়ি। এখানে উপরে একদম পুরো সেই দাদুটা একদম নার্সারি বানিয়ে ফেলেছে, মানে আমার মায়ের মামা। এখানে সারিবদ্ধভাবে যেমনভাবে সাজিয়ে রেখেছে গাছগুলো, তেমন ফুল ফুটেছে, তেমন দেখেই বোঝা যাচ্ছে কি লেভেলের যত্ন করেছে গাছগুলোর পিছনে। এখানে চন্দ্রমল্লিকা, গোলাপ ফুল, কোনো ফুল বাকি নেই। গাঁদা ফুলের তো একদম পুরো একদম বাহার। আর কাঁঠাল গাছ, আম গাছ, কোনো গাছ বাকি নেই। এখানে রজনীগন্ধার এতগুলো গাছ লাগিয়েছে একদম সারিবদ্ধভাবে, দেখতে এত অপূর্ব লাগছিল। এখানে তাও কিছু কিছু ফুলের না কুঁড়ি হয়ে আছে। এই ফুলগুলো ফুটলে দেখেই বোঝা যাচ্ছে, পাতা দেখা যাবে না, শুধু ফুলই দেখা যাবে। তখন যদি দেখতে পেতাম কত ভালো হতো। আর ঠিক তারপরে আমার শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটা দিন মনে হয় এই দিনটা। 10টার খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাই এই মন্দিরটার উদ্দেশ্যে, ডালকুড়ার কাটনাকালীর মন্দির। তোমরা হয়তো অনেকেই শুনেছো কাটনাকালীর মন্দির, অনেকে এসেওছো। বৈশাখ মাসে শুনলাম এখানে পুজো হয় খুব বড় করে, ধুমধাম করে। একদিনের পুজোর জন্য অনেক দিন ধরে আয়োজন করা হয়, অনেক জায়গা থেকে, অনেক দূর দূর থেকে লোক আসে। আমি এবারই প্রথম এলাম মন্দিরটাতে, আর মন্দিরটা সত্যিই খুব সুন্দর দেখতে। ভেতরটাতে অনেকগুলো ঠাকুর আছে, গণেশ ঠাকুর, শিব ঠাকুর। চলো একে একে দেখাই, যারা দেখোনি তারা আমার ভিডিও থেকে মাকে দর্শন করে নিও। মন্দিরটা শুরু হয় এখান থেকে। আজকেও দেখলাম অনেক লোক পুজো দিতে এসছে, কিন্তু সপ্তাহে মেন পুজো হয় মঙ্গলবার দিন আর শনিবার দিন, সেদিন অনেক লোক আসে। বৈশাখ মাসে মেন পুজো হয় একদম মূর্তি তুলে, তখন তো আসা যায় না, এত বেশি ভিড় হয় শুনেছি লোকের মুখে, আমি কোনোদিনও আসিনি। আজকে যেহেতু প্রথম আসলাম, তো এই যে ঠাকুরটা দেখা যাচ্ছে না, অনেক ভেতরে আছে, যেহেতু একটা ফটো আছে ঠাকুরটার এখন বর্তমানে। এখানে পাশেই শিব ঠাকুরের মন্দির, তারপরে গণেশ ঠাকুর, সব পাশে পাশেই ছিল। এত সুন্দর লাগছিল। এখানে রোজ পরিষ্কার করে, কিছুক্ষণ আগেই পরিষ্কার করলো। এখানে চলে যাওয়ার আগে মন্দিরটাকে আরেকবার ভালো মতো করে দেখে নিয়ে, আবার কবে আসতে পারবো না আসবো আরও একবার ভালো মতো করে দেখে নিচ্ছিলাম। এখানে বজরংবলীও ছিল। এটা ভেবে খুব ভালো লাগছিল যে আজকে হয়তো মাও চেয়েছিল আমি মায়ের দর্শন করতে এখানে আসি, তাই আমি এখানে আসতে পেরেছি। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি যে ঠাকুরের দর্শন করতে এলে ঠাকুর না চাইলে তুমি কখনো ঠাকুরের দর্শন পাবে না। এখানে শুধু আমি, আমার মামা, আমার ভাই গেছিলাম। আর আমার মারা শুনে বলছিল যে আমাদেরকেও বলতিস, তাহলে আমরাও যেতাম। আমরা আসলে জানতামই না যে আমরা যাব, হঠাৎই আমরা চলে গেছিলাম সেখানে। আসলে ওই যে বললাম, ঠাকুরের দর্শনে ঠাকুর না চাইলে কোনোদিনও তুমি ঠাকুরের দর্শন পাবে না। তো আজকে হয়তো আমাদেরই ভাগ্যে লেখা ছিল যে আমরা দর্শন করি। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই কানকি মন্দির। কানকি মন্দিরটা এত অপূর্ব, এত পরিষ্কার, এত সুন্দর দেখতে, মনে হচ্ছিল না এটা ডালগোলা, মনে হচ্ছিল অন্য কোথাও আমরা ঘুরতে এসেছি, সেখানে মন্দিরটা দেখতে এসেছি। এটা খাটু শ্যামের মন্দির, এত সুন্দর দেখতে, ভেতরটা অপূর্ব অপূর্ব। আর এখানে সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে, এত নিট অ্যান্ড ক্লিন, কোথাও তুমি একটা চিটা ফোটাও নোংরা পাবে না। সারাক্ষণ এখানে ঝাড় দিতেই আছে মানুষ, সারাক্ষণ এখানে কাজ করতেই আছে। কোথাও একটু নোংরা করলে সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাদুকালয় লেখা আছে, এখানে জুতো খোলার জায়গা। ঢুকে নিয়ে বাঁ দিকে এখানে জুতো খুলে, জুতো রেখে দিয়ে তোমাকে একটা চিরকুট দেবে, সেই চিরকুটটা রেখে নিয়ে তুমি এবার ঘোরো। যখন তুমি আসবে সেই চিরকুটটা দেবে তোমাকে, সেই স্থান থেকে তোমার জুতো বের করে দেবে। চলো, জুতো রেখে দিয়েছি নিরাপদে, এবার ঘুরবো। মন্দিরটা তো বিশাল বড়, আর পুরো মন্দিরটা দেখেই যাব। তো প্রথমে আমরা শুরু করি বাঁ দিক থেকে ঘুরতে। এখানে খুব সুন্দর করে, এটা কিন্তু গাছটাকে এরকম সুন্দর করে কেটে এরকম করে লিখেছে। পাশে আবার ময়ূর, সুন্দর করে এখানে ছবি তোলার জায়গাও করেছে। তুমি এখানে যতই ঘুরবে, যতই বসে থাকবে, ততই মনটা ভরে যায়, মনে হচ্ছে এখানেই থেকে যায় আর বাড়ি যাতে না যেতে হয় আমাদেরকে। অনেক দিন ধরে মন্দিরটা বলে কাজ চলেছে, অনেক দূর দূর থেকে কারিগর এনে মন্দিরটাকে সুন্দর করে সাজিয়েছে। এখানে সামনের মন্দিরটাতে পুজোর ভোগ নিয়ে যাচ্ছে, পুজো হবে বলে। ওই মন্দিরে পুজো হবে বলে এখন যাওয়া যাবে না। যখন যে মন্দিরে পুজো হবে সেই মন্দিরে তখন প্রবেশ নিষিদ্ধ, তখন পর্দা আটকে দেবে।
তাই আমরা এই মন্দিরে প্রথমে আসি, গণেশ ঠাকুরের মন্দিরে। ওই মন্দিরে পুজো দেওয়ার পর গণেশ ঠাকুরের মন্দিরে পুজো দেওয়া হবে, তাই একটু পরে এই মন্দিরটাও বন্ধ করে দেওয়া হবে। আসলে মন্দিরে গেট বন্ধ করে দেওয়া হচ্ছে না, পর্দাটা আটকে দেওয়া হচ্ছে। যখন ওই মন্দির থেকে এই মন্দিরে আসবো তখন দেখাবো যে পর্দা আটকে দিচ্ছে, যখন পুজো হবে। তো আমার ভাই এখানে গোল গোল করে পুরো মন্দিরের পাশে ঘোরে, আর এখানে ধূপ ধুনো দিয়েছে সুন্দর করে, যেহেতু একটু পর পুজো হবে তাই ধুনোটা ভালোভাবে যাতে চলে যায়। এই যে এটাই সেই মেন মন্দির। এখানে বাবা খাটুশ্যাম আছে, যেটা রাজস্থানের একটা খুব জাগ্রত ঠাকুর। এই মন্দিরটা হলো মারোয়াড়িদের মন্দির, প্রতিদিন মারোয়াড়িরা এখানে পুজো দিতে আসে। আর খুব জাগ্রত একটা মন্দির, সবার কাছ থেকে শুনলাম। নতুনই হয়েছে মন্দিরটা, আর ভেতরটা গোল্ডেন কালার দিয়ে এত সুন্দর করে সাজানো, পুরোটা উপরটা একদম এত সুন্দর দেখতে। ঠাকুরটাকেও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছে ভেতরটা দেখতে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তোমরা কোথাও কোনো মন্দিরে যাও কি না যাও, এই মন্দিরটাতে অবশ্যই একবার ঘুরে এসো, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে উপরটা এত সুন্দর লাগছে দেখতে। এগুলো প্লাস্টার অফ প্যারিসের মধ্যে গোল্ডেন কালার করেছে, কিন্তু যাই করেছে খুব সুন্দর করে সাজিয়েছে একদম চারিদিকটা, এত সুন্দর দেখতে। উফ, মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে। এখানে মন্দিরের সাথে লাগোয়া একটা ছোট পার্কও আছে। এখানে আমার ভাই সবগুলোতে উঠে। আসলে এই সব অ্যাক্টিভিটিগুলো না ভালো লাগে করতে। ও সবগুলোতে একবার করে উঠে, এটা দুবার করে উঠে। তো প্রথমে আগে এটাতে উঠে আগে চেষ্টা করে যে পারবে কিনা। আসলে এত রোদের তাপ, সবগুলো একদম গরম হয়ে আছে, একদম পুড়ে গেছে। আর এই যে এই দোলনাটা আছে, এখানে দুজনকে উঠতে হয় এই দোলনাটা। তো এখানে আমার ভাই বলে যে তুই উঠ আমার সাথে একটু খেলতে, শখ করে আমিও উঠেছিলাম, কিন্তু এখানে বড়দের অ্যালাউ নেই, তাই ঝটপট আমাকে 2 মিনিটের মধ্যেই নেমে যেতে হয়। ঘোরাঘুরির পর যেখানে আমরা জুতো খুলেছিলাম সেখানে চলে আসি। এখানে নিচের দিকে জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা সেই চিরকুটটা দিলাম, তারপরে বললো যে এই নিচ থেকে এখানে যে নাম্বারটা আছে, নাম্বারে গিয়ে জুতোটা নিয়ে নিই। জুতো নিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। সত্যি মন্দিরটা খুব সুন্দর দেখতে, একদম মন ভালো করার মতো একটা মন্দির। ডালকোলা ঢোকার 15 কিলোমিটার আগেই মন্দিরটা, প্রথমে মন্দিরটা, তারপর ডালকোলা। যে কোনো বাস, স্টেট, পাবলিক যে কোনো বাসই এখানে দাঁড়ায়। আর একবার ঘুরে যেও, মন্দিরটাতে খুব সুন্দর। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে।